conservation of fodder means preservation and careful maintenance of certain quantities fodder unchanged during chemical reactions or physical transformations of fodder when it is excessively available for future needs. অর্থাৎ অধিক পরিমাণে যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে যথাযথভাবে প্রিজার্ভ করা এবং তার কেয়ারফুল মেনটেন করা। হ্যাঁ, এমনভাবে এমন জিনিস যেটা কিনা নর্মাল কেমিক্যাল রিয়াকশন বা তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন হলেও তার মধ্যে কোনো চেঞ্জ জেনারেলি আসে না, ঠিক আছে, আনচেঞ্জ থাকে। তো কেন করি আমরা? টু প্রিজার্ভ ফিড ওয়েন ইট ইজ অ্যাভেলেবল ইন এক্সেস, সরিয়ে রাখা ভবিষ্যতের জন্য, কেউ তো বলতে পারে না ইন ফিউচারে কি অবস্থা আসতে চলেছে। টু মেনটেন অপটিমাম নিউট্রিশনাল ভ্যালু অফ ফুডার, টু শিফট অ্যাভেলেবল ফিড ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য ফিউচার, বর্তমানে বেশি হয়ে গেছে সেটাকে ফিউচারের জন্য শিফট করিয়ে রাখা, বা বলতে পারি টু মুভ ফিড ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন, যেখানে বেশি উৎপাদন হচ্ছে সেখান থেকে যেখানে কম হচ্ছে সেখানে ট্রান্সফার করানো। ওকে, and to move and finally to assist pasture management. The methods of conservation, আমরা সাইলেজের কথাটা এবারে আসবো যে সাইলেজ ব্যাপারটা এলো কোত্থেকে। Hay and silage are the main methods of conserving forage. Hay and silage are the main methods of conserving forage. Hay is preserved by drying, শুকিয়ে প্রিজার্ভ করা হয়, একদম শুকনো করে নিয়ে, যেমন শুটকি মাছ থেকে আরম্ভ করে দেখবি বেশ কিছু জিনিস শুকিয়ে প্রিজার্ভ করা হয়। এটা হচ্ছে হে, এমন একটা জিনিস, হে ইজ প্রিজার্ভ বাই ড্রাইং অ্যান্ড উইল জেনারেলি কিপ while it is kept dry. আর সাইলেজটা কি? সাইলেজ ইনভলভস ন্যাচারাল ফার্মেন্টেশন, মানে কোনো আর্টিফিশিয়াল নয়, ন্যাচারাল, নেচার দেয়। কি তৈরি করে? হুইচ প্রডিউসেস ল্যাকটিক অ্যান্ড আদার অ্যাসিডস হুইচ পিকল অর প্রিজার্ভ দ্য ফোরেজ। দেখা যাক কি বলছে। তাহলে আমরা নেক্সট চলে আসছি হোয়াট ইজ সাইলেজ, আমাদের টপিক যেটা হোয়াট ইজ সাইলেজ। সাইলেজ কি? তাহলে সাইলেজ ইজ দ্য গ্রিন মেটেরিয়াল প্রডিউসড বাই কন্ট্রোলড ফার্মেন্টেশন অফ দ্য গ্রিন ফুডার ক্রপ রিটেনিং দ্য হাই ময়েশ্চার কন্টেন্ট। আমি আবার পড়ছি, দেখ ভালো করে। সাইলেজ ইজ দ্য গ্রিন মেটেরিয়াল, ছবিতে দেখতেও পাচ্ছিস, প্রডিউসড বাই দ্য কন্ট্রোলড ফার্মেন্টেশন অফ দ্য গ্রিন ফুডার ক্রপ, সবুজ শস্য দানা বলতে পারিস, রিটেনিং দ্য হাই ময়েশ্চার কন্টেন্ট। অর্থাৎ এই সাইলেজের উদ্দেশ্যটাই হলো ন্যাচারাল ফার্মেন্টেশনের দ্বারা গ্রিন ফুডার ক্রপকে রিটেন করা, তার ময়েশ্চার কন্টেন্টটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে, যার মধ্যে 20 থেকে 40% ডিজলভ মেটেরিয়াল থাকে আর 14 থেকে 16% সিপিটা মনে পড়ছে না আমার এখানে, কিছু কম্পোনেন্ট হবে আর কি। অ্যাডভান্টেজেস অফ সাইলেজ মেকিং, সাইলেজ করে কি লাভ হলো? Silage can be prepared from the green fodder when the weather does not permit for hay making. আমরা আগেও দেখেছি, আর একবার দেখে নিচ্ছি আমরা হেটা কি। তাহলে হেটা হচ্ছে এখানে ড্রাইং করা হচ্ছে পুরোপুরি, আর সাইলেজটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্টটাকে মেনটেন করা হচ্ছে। তাহলে এমন কোনো কন্ডিশন, ধরো ওয়েদার ঠিকঠাক নেই বা যেখানে আমি ড্রাইং করতে পারছি না, তো সেক্ষেত্রে আমাকে সাইলেজ করতে হয়। ইউ নো যে সাইলেজ ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম গ্রিন ফোডার when the weather does not permit for hay making. Silage can be prepared from plants having thick stems. Clear? এমন কিছু গাছ থেকে তৈরি করা হয়, মোটা মোটা স্টেম হয়, and are generally not very suitable for hay making like sorghum, maize, etc. এসবের ক্ষেত্রে আমরা জেনারেলি ইউজ করে থাকি, মানে যেটার ক্ষেত্রে হে মেকিং ইজ নট সুইটেবল তাদের ক্ষেত্রে আমরা সাইলেজ করে থাকি। সাইলেজ অনেক বেশি অথেন্টিক, অনেক বেশি সিস্টেমেটিক বলতে পারি আমরা। Weeds can also be utilized along with main fodder crops for silage making. Silage making kills majority of wheat seeds. Weeds বলতে এখানে বোঝানো হচ্ছে আগাছা বা এরকম কিছু। It is highly palatable. The organic acids produced in the silage are similar to those normally produced in the digestive tracts of the ruminants and therefore are used in the same manner. তোরা একটা কাজ কর, যদি খাতা সামনে থেকে থাকে তোদের কাছে, তোরা তাহলে একটা জিনিস একটু লিখে নিতে পারিস তোরা, হ্যাঁ, যে উইডস কি লিখে রাখতে পারিস, হোয়াট আর উইডস, ঠিক আছে? উইডস পারলে একটু লিখে রাখ। বলবো যেটা বললাম, আগাছাকে উইডস বলা হয়, তাও ডেফিনেশনটা লিখে রাখ। It is a plant. It is a plant that is not valued
that is not valued where it is growing, that is not valued where it is growing, and is usually of vigorous growth. ঠিক আছে, কেন করা হয় বলতো, উইথ কেন ইউজ করা হয় আমি বলছি, লিখে দিচ্ছি, লেখা হয়ে গেছে সবার? স্যার এন্ড এর পর কি বললেন? and is usually of vigorous growth, and is usually of vigorous growth, ঠিক আছে, লিখেছিস সবাই? তাহলে একটা হ্যাঁ কথা স্যার। বলতে পারি, তাহলে ফুল স্টপ দিয়ে আমরা একটা কথা লিখতে পারি, a valueless plant growing wild, ঠিক আছে, লিখে রাখ, a valueless plant, a valueless plant growing wild, মানে একেবারে পাগলের মতো গ্রো করছে, a valueless plant growing wild, especially one that grows on cultivated ground, that grows on cultivated ground, কেন, to the exclusion, to the exclusion or injury, অর্থাৎ ঢাকা দিয়ে রাখে, to the exclusion or injury of the desired crop, of the desired crop, ঠিক আছে। ওই জন্য বলছে, দেখ আমরা এবার আমাদের টপিকে চলে আসি, যেখানে বলছে যে weeds can also be, weeds can also be utilized along with the main fodder crops, কেন, for silage making, কারণ silage making kills, silage making kills majority of the weed seeds, সেটা ঠিক আছে, তৈরি করার সময় কিছু weed seeds নষ্ট হয়ে যায়, অসুবিধা নেই, কিন্তু জেনারেলি আমরা যেটা করে থাকি এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য জেনারেলি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে ইট ইজ হাইলি প্যালেটেবল, প্যালেটেবল কথাটার মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল, যাদেরকে আমরা সহজে, যার প্যালেটেবিলিটি রয়েছে, মানে যার, মানে সিম্পলি যাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, মানে এনাফ টু ইট অর এনাফ টু ড্রিঙ্ক, হোয়াট এভার ইউ ক্যান সে, তাকে বলি আমরা প্যালেটেবল। হ্যাঁ, তো কি হয়, দ্য অর্গ্যানিক অ্যাসিডস প্রডিউসড ইন দ্য সাইলেজ are similar to those normally produced in the digestive tract of the ruminants and therefore are used in the same manner, আমরা সেটাকে বাইরে থেকেও তৈরি করতে পারি। প্রিন্সিপাল অফ সাইলেজ মেকিং, আমরা কি করে সাইলেজ তৈরি করে থাকি সেটা এবার আমরা দেখবো আস্তে আস্তে এবার, ঠিক আছে। প্রিন্সিপাল অফ সাইলেজ মেকিং, নাম্বার ওয়ান, অ্যানারোবিক কন্ডিশন, ভালো করে দেখে রাখ, দিস আর দ্য প্যারামিটার্স, এগুলোই ছোট ছোট জিনিস ওদেরকে মনে রাখতে হবে বা মনে রাখা উচিত, যে প্রিন্সিপালস অফ সাইলেজ মেকিং, দ্যাট ইজ অ্যানারোবিক কন্ডিশন, নাম্বার ওয়ান, অ্যানারোবিক কন্ডিশন is the prevalent, the first and the foremost requirement for silage making, কেন, as it allows lab বা lactic acid bacteria to grow which converts sugar into lactic acid, যাকে আমরা বলি স্ট্রং অর্গানিক অ্যাসিড, ক্লিয়ার। কারণ সাইলেজ মেকিং যদি আমাদের, সাইলেজ যদি আমাদের ল্যাকটিক অ্যাসিড দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যানারোবিক কন্ডিশন আমাদের মেনটেন করতেই হবে, কারণ অ্যাজ পিএইচ ডিক্লাইন্স, কারণ যদি যত অ্যাসিড তৈরি হবে তত পিএইচ আস্তে আস্তে কম হবে, এবং যত পিএইচ কম হবে, অ্যাজ পিএইচ ডিক্লাইন্স, দ্য ডিগ্রেডিং অ্যাকশনস অফ দ্য প্লান্ট এনজাইমস and undesirable bacteria are inhibited, and at pH 3 and 4 most degrading enzymes are inhibited and the growth of lactic acid bacteria is also inhibited, ওকে। তাহলে পিএইচ কমার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি তাদের কাজ বন্ধ হয়ে যাবে, যারা কাজ করছিল ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়াতে, এন্ড অটোমেটিক্যালি কমে গেলে যেটুকু পাওয়ার দরকার সেটুকুই পাবো আমরা, ওকে। তাহলে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ওভার হিয়ার, সুগারস প্লাস অক্সিজেন, তাই তো, প্লান্টের স্টেমের মধ্যে সুগার থাকে, in presence of oxygen ultimately it forms carbon dioxide plus water plus heat, and this reaction is prevented and nutrient loss is reduced, and in simple words the principle of silage is the same as that in making pickles, আচার তৈরি করতে যেটা কাজে লাগে। সিলেকশন অফ ক্রপস ফর সাইলেজ মেকিং, এখানে একটু বেশি লেখা আছে, পুরোটা হয়তো নাও লাগতে পারে, জাস্ট কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে খেয়াল রাখবো। it is easier to ensil forages that have high level of, মানে এমন আমরা ফরেজ ইউজ করব
মানে অ্যাসিওর করবো যার হাই লেভেল অফ, যাদের মধ্যে ফার্মেন্টেবল সুগার থাকে, ঠিক আছে, লো লেভেল অফ প্রোটিন থাকবে, লো বাফারিং ক্যাপাসিটি, অ্যান্ড শুড হ্যাভ অ্যাবাউট 35% অফ ড্রাই ম্যাটার অ্যাট দ্য টাইম অফ এনসেলিং। আচ্ছা, আর একটা কথা একটু লিখে রাখতে পারলে, যে ফোরেজ বলতে আমরা কি বলছি এখানে, ঠিক আছে, হোয়াট ইজ ফোরেজ? জানিস তো ফোরেজ কাকে বলে, জানিস? জানা আছে? লেক ফোরেজ, ফোরেজ মানে হচ্ছে যেগুলো ঘোড়া ঘাস টাস খায় না, মানে ফুড, লিখে রাখ, ফুড সাচ অ্যাজ গ্রাস অর হে ফর হর্সেস অ্যান্ড ক্যাটেল, ঠিক আছে, এদেরকে আমরা ফোরেজ বলে থাকি। ঠিক আছে, দিস ইজ কল্ড ফোরেজ, ফোরেজেস। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। লিখে রাখ, ফোরেজ আর ক্রপস, ভালো করে লিখছিস লেখ, forages are crops that are efficiently used by ruminant animals. আবার বলছি, forages are crops that are efficiently used by ruminant animals. Full stop দিয়ে লেখ, it may be fresh, dried or ensil। একটু পরেই আমরা এনসিল কথাটা বলে এখানে দেখলাম, এনসিলিং, এই যে দেখ। আবার বলছি, ফোরেজ তিন রকম হতে পারে, ফ্রেশ, ড্রাইড, DRIED, or ensil, ENSILE, ensil। ফ্রেশ ফোরেজের এক্সাম্পল হচ্ছে, পাশে ব্র্যাকেটে লিখে রাখ, গ্রাসেস অ্যান্ড লেগিউমস। হ্যাঁ, গ্রাসেস অ্যান্ড লেগিউমস, ঠিক আছে। আর ড্রাইড ফোরেজের এক্সাম্পল হচ্ছে হে অ্যান্ড আদার প্লান্ট মেটেরিয়ালস। আর এনসিল যেটাকে বলছি আমরা, হ্যাঁ, এনসিল প্লান্ট মেটেরিয়ালস রেফার টু সাইলেজ অ্যান্ড হেলাজ। এই এনসিলটাকেই বলা হচ্ছে তোমার টাইপ অফ ফোরেজ আর কি, টাইম অফ এনসিলিং, মানে ওটাকে আমরা যখন হে বা ড্রাই করছি। এটা কি বলছে, দেখ, শুড হ্যাভ, ওই যে বলছে, দেখ এখানে লেখাটা দেখলি বুঝতে পারবি, শুড হ্যাভ অ্যাবাউট 35% ড্রাই ম্যাটার অ্যাট দ্য টাইম অফ এনসিলিং। এনসিলিং মানে হচ্ছে ড্রাইং। ওকে, এগিয়ে গেলাম। পাস্টিউর গ্রাসেস, কি কি ধরনের ক্রপস আমরা সিলেক্ট করি, এলিফ্যান্ট গ্রাস, গায়না গ্রাস, এগুলো মনে রাখার এত দরকার। এনসিল ফোরেজের এক্সাম্পলটা আরেকবার দেখবেন? হ্যাঁ, মানে এনসিল প্লান্ট, এনসিলকে বলা হচ্ছে যে প্লান্ট মেটেরিয়ালস রেফার টু সাইলেজ, ঠিক আছে, এটা হচ্ছে প্লান্ট মেটেরিয়ালস রেফার টু সাইলেজ, এদেরকে আমরা সাইলেজ বলছি এক কথায়, অ্যান্ড হেলেজ, HAYLAGE, হেলেজ, ঠিক আছে, হেলেজ। বোঝা গেছে? দেখেন, আমি আরেকটা জায়গায় এখানে লেখা রয়েছে, সিলেকশন অফ ক্রপস এর মধ্যে, মানে নেক্সট স্লাইডে লেখা রয়েছে পাস্টিউর গ্রাসেস। আমি জানি না সম্পূর্ণ লিখিয়ে দেওয়াটা আমার উচিত কিনা, তাও জানিয়ে রাখি, পাস্টিউর কিন্তু ওখানে লুইস পাস্তুর নয়। পাস্টিউরস তাদেরকেই বলা হয়, মানে পাস্টিউরস আর ইমপ্রুভড অর আনইমপ্রুভড প্লান্ট মেটেরিয়ালস, ঠিক আছে, অন ল্যান্ড যেখানে ওয়্যার অ্যানিমালস গ্রেজ। বুঝলি কি বুঝলি না? অর্থাৎ যেখানে সিম্পলি গরু বা ছাগল যে সমস্ত মাঠে চড়ে, হ্যাঁ, যে সমস্ত ঘাসের ওপর দিয়ে, তাদেরকে পাস্তিউর বলা হয়। জেনারেলি পাস্তিউর বলতে আমরা, মানে পাস্তিউর ফ্যামিলির মধ্যে তারাই পড়ে। আবার বলছি, পাস্তিউর ফ্যামিলির মধ্যে পড়ে হচ্ছে ইমপ্রুভড আর আনইমপ্রুভড প্লান্ট মেটেরিয়াল যার উপর অ্যানিমাল বিচরণ করতে পারে। তো এই পাস্তিউর ফ্যামিলির মধ্যে পড়ে হচ্ছে গ্রাসেস আর লেগিউমস, ঠিক আছে। সেখানে দেখাচ্ছে, দেখ, পাস্তিউরস গ্রাসেস, পাস্তিউর গ্রাস কত রকমের হতে পারে, এলিফ্যান্ট গ্রাস, গায়না গ্রাস, জেনে রাখা ভালো, মনে রাখার দরকার নেই। এছাড়া পাস্তিউর লেগিউমস হতে পারে, যাকে স্টাইলো বলি আমরা, স্টাইলো,
পাস্টিউর লেগুমসকে আমরা বলি স্টাইলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ ফোডার ট্রি, এগুলো জাস্ট সিলেকশন অফ ক্রপস, মানে কাদের কাদের আমরা সাইলেজ বানাবো সেটা বলেছে, কর্ন, সরগ্রাম, ফার্ম বাই প্রোডাক্টস এটসেট্রা। সাইট ফর কনস্ট্রাকশন অফ সাইলো, the place where we intended to construct silo should be elevated from other places, সবার জায়গা থেকে একটু উঁচু হতে হবে। আর কি বলছে, the place must be free from water clogging, জল যেন জমে না। Walls of silo pit must be leak proof. It should be at least 6 feet away from animal shade. If it is possible to construct the silo south side of the animal feed. ঠিক আছে, যদি মনে হয় সাইলো কথাটার মানে কি বলে দিচ্ছি, সাইলোটা চাইলে লিখে নিতে পারি। সাইলো দেখেছিস বোধহয় কখনো কখনো, বড় বড় এরকম সেই এর মতো থাকে, কি বলবো, টারবাইনের পাখার মতো ঘোরে আর কি। লিখে রাখ সাইলো কথাটা মানে কি, সাইলো কথাটার মানে কি, সাইলো ইজ ইকুয়াল টু বলে লিখে রাখ। আর টল টাওয়ার অর পিট, দেখেছিস কখনো ট্রেনে যেতে যেতে তাপবিদ্যুৎ কেন্দ্র বা এরকম বড় বড় টাওয়ার বা পিট দেখেছিস নিশ্চয়ই, ঘুরছে চাকার মতো। তাহলে আর টল টাওয়ার অর পিট on a farm used to store grain। ঠিক আছে, বা এটাকে অন্য একটা নামেও বলা হয়, একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার যেখানে আমরা মিসাইল অনেক সময় ফায়ারিং করার জন্য প্রিজার্ভ করে রাখা হতো, তাকে বলছি সাইলো আমরা। ঠিক আছে, সিম্পলি এই কথাটাই মনে রাখ, একটা লার্জ রাউন্ড টাওয়ার বা টল টাওয়ার একটা পিটের মতো, যেখানে আমরা গ্রেনকে স্টোর করে রাখি বা শীতের খাবার দাবার আমরা এটাকে স্টোর করে রাখি, কেমন, এটাকে আমরা সাইলো বলে থাকি। তাহলে সাইলো এগুলো বললাম, কি কি বলছে সাইলোটা কোনখানে করা উচিত। সাইজ অফ আ সাইলো এগুলো লাগবে না, তাও দেখে রাখ, সাইজ তো লাগবেই না। দ্য সাইলো সাইজ ইজ ডিটারমাইন্ড বাই আ হার্টস বাই আ হেড সাইজ, দ্য অ্যামাউন্ট অফ ডেয়ারি ফিড, দ্য নাম্বার অফ, লাগবে না এগুলো। মেকিং অফ সাইলেজ, তাহলে হারভেস্টিং অফ ফুডার, প্রথমে ফুডারগুলোকে মানে যে যে জিনিসগুলোকে আমি নেবো সেটাকে হারভেস্ট করবো, যেমন পাস্টিউর গ্রাস, পাস্টিউর লেগিউমস ফ্রম বাডিং টু আর্লি ফ্লাওয়ারিং স্টেজ, কর্ন, ইয়েলো রাইপ, কোন স্টেজটাকে নেবো, সরগ্রাম, ডাব স্টেজটাকে নেবো, মানে প্রত্যেকটা ফুডারের সাইলেজ বানাতে গেলে কোন কোন জিনিসটাকে আমরা নেবো। তারপর ময়েশ্চার টেস্টিং করবো, 65 থেকে 70% ময়েশ্চার লেভেল ইন গ্রিন ফোডার ইজ আইডিয়াল ফর সাইলেজ মেকিং। কারণ যদি খুব ময়েশ্চার লেভেল যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে, উইল্টিং ইজ, তখন আবার উইল্টিং ইজ রিকোয়ার্ড, তখন আবার উইল্টিং করতে হবে তখন আবার আমাকে। হাই ময়েশ্চার কন্টেন্ট লিডস টু পুয়ার ফার্মেন্টেশন, মনে থাকে জানা, হ্যাঁ এগুলো সব প্যারামিটার্স। চপিং অফ ফোরেজ টু শর্ট লেন্থ, কেটে 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 ছোট করতে হয় পিস করে করে, সো দ্যাট দ্য প্যাকিং ডেন্সিটি ইজ কেপ্ট higher and lactic acid fermentation takes place in good condition. Spreading chopped fodder to make a bed of 2 feet height in silo pit. Compact forage as tightly as possible with the help of tractor or hand roller or any heavy object. ঠিক আছে, কম্প্যাক্ট ফোরেজ অ্যাজ টাইটলি অ্যাজ পসিবল আমরা সেটাকে বানাবো উইথ দ্য হেল্প অফ ট্রাক্টর আর হ্যান্ড রোলার। তারপর স্প্রিঙ্কল মোলাসেসের সলিউশন, মোলাসেস হচ্ছে ঝোলা গুড়, ওভার ইট অ্যাট 2 থেকে 3% অফ দ্য মেটেরিয়াল ওয়েট, যেটা কিনা ফার্মেন্টেবল সুগার তার মধ্যে থাকবে। মনে রাখবি, ইফ দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য র মেটেরিয়াল ইজ ভেরি হাই, মোলাসেস অ্যাডিশন মে হ্যাভ নো এফেক্ট, তাহলে ফার্মেন্টেশন কিন্তু হবে না বা পুয়ার ফার্মেন্টেশন হবে। Addition of bran and other silage additives, when the moisture content of the raw material is 80% or higher, তখন brands are evenly spread at about 10% of the material weight। বাদ দেখে পড়ার দরকার নেই। Seal the pit airtight with the plastic cover. Plastic cover should be pressed with heavy objects like bricks or tire, এইভাবে 45 দিন রেখে দে। ব্যাস, তারপর যখন সাইলো পিটটা খোলা হয়, ইট শুড বি ফিনিশড উইদিন 45 to 60 ডেজ, মানে খোলার পর থেকে 45 থেকে 60 দিনের মধ্যে খাবারটা ইউজ করে ফেলতে হয়, না হলে ফাঙ্গাল কন্টামিনেশন চলে আসবে তার মধ্যে। সাইলেজের কি কাজ, সাইলেজ অ্যাডিটিভস ইনক্রিজড ডাইরেক্ট মেটেরিয়াল বা ডিজলভ মেটেরিয়াল রিকভারিতে হেল্প করে, ইমপ্রুভড অ্যানিমাল পারফরমেন্স, ডিক্রিজ হিটিং অ্যান্ড মোল্ডিং ডিউরিং স্টোরেজ অ্যান্ড ফিড আউট, ডাইরেক্ট অ্যাসিডিফায়ার্স inorganic or organic acids, decreases pH, sulfuric and formic acids. Fermentative inhibitors, fermentation inhibitors কিরকম, immediately decreases pH, stimulants to inhibit microflora, and formaldehyde, max grass, acids, sorbic acid salts, etc. Fermentation stimulants এগুলো এত লাগবে না। Fermentation stimulants obviously molasses অ্যাড করতে হবে এবং কিছু এনজাইম যদি অ্যাড করি যেটা ফার্মেন্টেশন স্পিডকে বাড়িয়ে দেবে, যেমন সেলুলোজ। ইনোকুলেন্টস আমরা মাইক্রোবিয়াল কালচার দিতে পারি, হোমোফার্মেন্টেটিভ ল্যাক্টোব্যাসিলি।
সাইলেজ ইনোকুলেন্টস দেখতেই পাচ্ছি আমরা। ইনোকুলেন্টস বলতে এখানে অর্গানিজমের কথা বলা হচ্ছে। দ্য প্রাইমারি পারপাস ফর অ্যাডিং ব্যাকটেরিয়াল ইনোকুলেন্টস ইজ টু ইনক্রিজ দ্য নাম্বার অফ ল্যাব most commercial inoculants for the silage include homofermentative lactic acid bacteria as well as heterofermentative lactobacillus buchneri আর homofermentative হচ্ছে lactobacillus plantarum। আচ্ছা, আর মনে হয় লাগবে না খুব একটা। হেটারোল্যাকটিক কোনো আর লাগবে না। ফার্মেন্টেশন পাথওয়েজ, ফার্মেন্টেশন প্রসেস অফ সাইলেজ, প্রথমটাকে বলি আমরা রেসপিরেটরি স্টেজ। প্রথমে the packed raw materials are still respiring immediately after chopping and consumes oxygen. তখন the temperature rise করা হয়, the temperature will rise to about 32 degrees Celsius around 4 days after packing. The second stage যেটাকে আমরা বলছি early fermentation, যেখানে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয় along with formic acid and other organic acid, কারণ সেখানে প্রচুর পরিমাণ ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক ব্যাকটেরিয়ার গ্রোথ হয়, এন্টেরোব্যাকটেরিয়া। তারপরে আস্তে আস্তে the silage pH slowly changes from about 6 to 4. The third stage হচ্ছে actually the lactic acid fermentation stage, যেখানে lactic acid fermentation begins by lab which are strictly anaerobic. About 3 days after packing, chopped materials and acidic acid production তখন কমে যায়, তখন lactic acid production বেড়ে যায়। Fourth stage, lactic acid production continue হতে থাকে 2 সপ্তাহ ধরে, তারপর আস্তে আস্তে temperature goes down slowly to about the normal atmospheric temperature and pH is maintained at about 4. And the fifth stage, lactic acid থাকার জন্য ফার্দার ডিগ্রেডেশন আর হয় না, আর ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল গ্রোথও চেকড হয়, কারণ গ্রো করতে পারে না তারা এত লো পিএইচে। ব্যাস মোটামুটি 20 দিনের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কমপ্লিট হয়ে যায় and the silage product is finished. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্মেন্টেশন একটা গ্লান্স। আমরা এই ছবিটা যদি ভালো করে দেখি একটুখানি, টেম্পারেচার চেঞ্জ, ছবিটা দেখ ভালো করে। মোটামুটি 20 দিনের মধ্যে কি কি হচ্ছে, টেম্পারেচার মোটামুটি দেখ 2 থেকে 3 দিনের মধ্যে টেম্পারেচার চেঞ্জ হয় কিভাবে, বেড়ে আবার কমে। পিএইচ কি করে চেঞ্জ, ইন্টারেস্টিং, মানে কম সময়ের মধ্যে রিপ্রেজেন্টেশনের জন্য ইজ দ্য বেস্ট আই থিঙ্ক। পিএইচ প্রথমে 6 থাকে, তারপর আস্তে আস্তে 4.2 আস্তে আস্তে কমতে থাকছে। প্রথমে অ্যাসিডিক অ্যাসিড ব্যাকটেরিয়া গ্রো করে, তারপর আস্তে তারা কমে যায়, তারপর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করে। এইভাবে ফার্মেন্টেশন আলটিমেটলি প্রসিডস হয়ে থাকে, ফার্মেন্টেশন প্রসেস অফ সাইলেজ। ইফ দ্য ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন ইজ ইনসাফিসিয়েন্ট, তাহলে বিউটারিক অ্যাসিড ফার্মেন্টেশন বিগিনস অ্যান্ড কোয়ালিটি ডিটোরিয়েশন অকার্স অফ দ্য সাইলেজ। তাহলে আমরা এক কথায় বলতে পারি ফেজেস অফ সাইলেজ কনজারভেশন। প্রথম হচ্ছে প্রি এনসিলিং, যেখানে কি কি হয়, এরোবিক কন্ডিশন, প্লান্ট রেসপায়ার করে, প্রোটিয়াস অ্যাক্টিভিটি, এপিফাইটিক অর্গানিজমস, পিএইচ এত। এনসিলিং, অ্যানারোবিক কন্ডিশন, সুগার ফার্মেন্টেশন হয় এখানে। আসতে পারে হোয়াট ইজ এনসিলিং, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এখানে ডমিনেন্ট থাকে, ল্যাকটেট অ্যান্ড ভেরিয়াস ফ্যাটি অ্যাসিডস ফর্মেশন অকার্স, পিএইচ 3.8 থেকে 5। আর ফিড আউট, এখানে এরোবিক ফাঙ্গাল resurgence, acidic bacteria yeast molds, pH 6 থেকে 9, less than 47% of dissolved material loss. Chemical change কি কি হয়, sugars are fermented into volatile fatty acids, the formation of acids pH কে কমিয়ে দেয়, প্রোটিনটা এখানে ডিগ্রেড হয়ে যায় অ্যামোনিয়া আর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস এর মধ্যে। লাগবে না এগুলো লাগবে না। কাইন্ডস অফ সাইলোস, এগুলো সিম্পল, এগুলো লাগবে না। কাইন্ডস অফ সাইলোস পড়ার দরকার নেই, এগুলো আর করতে লাগবে না। জাজিং দ্য কোয়ালিটি অফ দ্য সাইলেজ, দ্য কালার, স্মেল, টেস্ট অ্যান্ড টাচ, মনে রাখবি 4টে। কালার কি হতে হবে, জেনারেলি পেল ইয়েলো যদি হয়, খড়ের মতো কালার, গুড কোয়ালিটি। আর যদি ডার্ক ব্রাউন থেকে ডার্ক গ্রিনে চলে যায়, দ্য সাইলেজ আন্ডারওয়েন্ট ব্যাড ফার্মেন্টেশন অ্যান্ড ইজ অফ ব্যাড কোয়ালিটি। স্মেল, সুইট, সোর, প্লেজেন্ট স্মেল ইন্ডিকেটস গুড কোয়ালিটি। আর যদি দেয়ার ইজ আ ম্যানিওর স্মেল or putrid smell, তাহলে বুঝতে হবে যে the quality is very poor. Silage taste generally has sour and there is no problem in putting it one's mouth. The quality is good. আর যদি খুব তেতো হয়, কারোর মুখে না দেওয়া যায়, তাহলে বুঝতে হবে poor. আর when squeezing, the silage is tightly in a hand and then opening the hand, if the silage breaks slowly into two, the silage is of good quality. ভেঙে যায়, if the silage breaks into small pieces, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাহলে বুঝতে হবে সাইলেজের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট কমে গেছে, সেজন্য সে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। স্মল, আমরা জানি ময়েশ্চার কন্টেন্ট কমে যাওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি সেটা বেশি শুকনো হয়ে যাওয়া। হ্যাঁ, আর যদি ইফ দ্য ওয়াটার ইজ ড্রিপিং, দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সাইলেজ ইজ টু হাই, বেশি থাকলেও হবে না, তাহলে একটা থেকে দুটোও তৈরি হবে না। ঠিক আছে, 11 থেকে 13 কেজি সাইলেজ খায় একটা 2 থেকে 3 বছরের ওল্ড ক্যাটল, 3 থেকে 8 বছরের 13 থেকে 22 কেজি। শিপ কত খায়, গোট কত খায়।
লাগবে না আর কিছু, আই থিঙ্ক আর লাগবে না, এগুলো অনেক বেশি বড় বড় রয়েছে। তাহলে আমরা যেটা দেখলাম সাইলেজের ফার্মেন্টেশন প্রসিডিওরটা পড়বি, এটা ছাড়াও এটা অনেক বড় স্লাইডস, অনেক এক্সট্রা ইনফরমেশন ইজ দেয়ার। আমি আলাদা করে একটা জিনিস বানিয়ে দিয়েছি সাইলেজের জন্য, তোদের পড়ার জন্য। আমি জানি এত বড় পড়া সম্ভব নয়, ইটস নট পসিবল ফর ইউ। আমার ক্ষেত্রে হলে আমার ক্ষেত্রেও সম্ভব হতো না। তাহলে আমরা পরীক্ষার আগে কিভাবে পড়ে যাব সেটা একটুখানি দেখে নিই। এটা সাইলেজের নোট বানিয়ে দিয়েছি। এটা সাইলেজ ইজ এ প্রিজার্ভড পাস্টিউর, ইটস নট আ লুইস পাস্তুর। পাস্তুরের ডেফিনেশন একটু আগেই বললাম। মেকিং সাইলেজ, তাহলে সাইলেজ ইজ এ প্রিজার্ভড পাস্টিউর, ভবিষ্যতের জন্য ঘাস, হ্যাঁ, সঞ্চয় করে রাখা। The making silage is an important way for farmers to feed cows and sheep during times when pastures is not good, such as the dry season, শীতকালে. Find out how silage is made below. What is silage? Silage is a pastured grass that has been pickled. It is a method used to preserve the pasture for cows and sheep to eat later when natural pastures is not good, like it in the dry season. Dry season. The grasses are cut, প্রথমে ঘাস কাটা হয়, and then fermented to keep as much as of the nutrients as possible. The fermentation is carried out by the microscopic organisms living in the grasses. একটু আগেই পড়লাম, the process must be carried out under acidic conditions in order to keep nutrients and provide a form full of provided a form of food that cows and sheep will take to eat. Fermentation at higher pH results in silage that has a bad taste and lower amounts of sugars and proteins. ঠিক আছে, ব্যাস এখানে আলাদা করে আবার বলা আছে স্যালেজের ডেফিনেশন। স্যালেজ অনেকভাবে বানানো যায়, স্যালেজের ফার্মেন্টেশনটা ওই স্লাইড থেকে পড়বি। এখান থেকেও লিখতে পারিস হাউ ইজ সাইলেজ মেড। প্রথমে প্রিপেয়ারিং অফ গ্রাস, দেন দ্য মেইন প্রসেস দ্যাট ইজ দ্য ফার্মেন্টেশন। দ্য প্রবলেম উইথ অক্সিজেন, ইউ নো, অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্ট আমাকে এখানে দিতে হবে, কারণ অ্যানারোবিক কন্ডিশন যদি আমরা না দিই তাহলে দ্য কারেক্ট টাইপ অফ মাইক্রো অর্গানিজম উইল নট বি এবল টু গ্রো, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তাহলে আমরা আমাদের এক্সাক্ট জিনিস পাওয়ার থেকে আমরা, ঠিক আছে। আর যদি অক্সিজেন থেকেও যায় তাহলে প্লান্ট এনজাইমস এন্ড আদার ব্যাকটেরিয়া এন্ড মাইক্রো অর্গানিজমস রিয়াক্ট উইথ দ্য প্লান্ট সুগারস অ্যান্ড প্রোটিনস, এনার্জি তৈরি করে দেবে। তার ফলে তার যে নিউট্রিশিয়াস ভ্যালু সেটা কমে যাবে, ঠিক আছে। What is ensealing? Ensealing is a key process to preserve forage and crops for cost-effective animal feed. Good silage management is a key to profitable farming. বলেছি আমরা এখানে many important factors influences the silage quality, যেমন maturity and moisture, cutting and chopping, compaction and oxygen, speed and fermentation, bacteria and acids feeding and hygiene, etc. ঠিক আছে, এবার এগুলো চাইলে পড়তেও পারিস। ম্যাচুরিটি অ্যান্ড ময়েশ্চার এগুলো আমরা তো দেখলাম। কাটিং অ্যান্ড চপিং এগুলো নিজেরাও পড়লে বুঝতে পারবি। কম্প্যাকশন অ্যান্ড অক্সিজেন এগুলো এত লাগবে বলে মনে হয় না। স্পিড অ্যান্ড ফার্মেন্টেশন, ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যাসিডস কি ধরনের। ল্যাকটিক অ্যাসিড ইজ জাস্ট ওয়ান অফ দ্য অ্যাসিডস দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য সাইলেজ, মনে রাখবি। ইট ইজ ডিজায়ারেবল বিকজ ইট ইজ মোস্ট অ্যাসিডিক অফ অল অফ দ্য অর্গানিক অ্যাসিডস প্রেজেন্ট। হ্যাঁ, this means it is the best at getting at the silage pH down to a safe low level for silage preservation. The lactic acid is produced by lactic acid bacteria consuming sugar, which is relatively efficient process where no significant energy is lost from the feed. কিন্তু যদি কোনো কারণে আদার অর্গানিক অ্যাসিডস থেকে যায় বা তৈরি হয়, যেমন ভোলাটাইল কিছু ফ্যাটি অ্যাসিডস, অ্যাসিটিক, প্রোপায়নিক, বিউটাইরিক, তাহলে বলতে পারি তারা কিছুটা এনার্জি তারা টেনে নেবে। These can all in turn provide energy for animals eating the silage. But even though butyric acid is very positive when it is produced in the rumen, it is negative features in the silage. Silage is the negative features. কারণ a highly butyric acid level leaves the silage unpalatable, unconsumable, uneatable, undrinkable, and can be related to the growth of the protein degrading bacteria including Clostridia. কারণ যদি Clostridia থেকে যায়, it poses a health risk to livestock and contaminated silage can be a source of blah blah blah. এগুলো একটু নিজে দেখতে পারি। তাহলে এফেক্টিভ সাইলেজ ইনোকুলেন্স কি কি করতে হয়, অনেকটা বড় দেওয়া রয়েছে সাইলেজ। এগুলো এখান থেকে পড়ার দরকার নেই। সাইলেজ প্রোডাকশন এই একই জিনিস। এগুলো আমি যেরকম পেয়েছি যে হেলেজ কাকে বলে, একটু আগে বলছিলাম না, হেলেজ। হ্যাঁ, হেলেজ ইজ এ ড্রাই ম্যাটার সাইলেজকে হেলেজ বলে থাকে। এই টার্মগুলো দেখে রাখি, কখন কিরকম প্রশ্ন আসে না, বলা ইজ ভেরি ডিফিকাল্ট। অনেকগুলো জিনিস এখানে একসঙ্গে দেওয়া রয়েছে, নিউট্রিশনস কি কি থাকে না থাকে। That's all about of the silage.
বোঝা গেছে হোয়াট ইজ সাইলেজ? তাহলে জাস্ট এখানে দেখ একটাই ওয়ার্ড মেনশন করে ছেড়ে দিয়েছে সিলেবাসে, বাট সাইলেজ। সাইলেজ সাইলেজ তুমি পড়ো, কি পড়বে, তাহলে কি কি পড়বো একটা ইয়ে করে রাখ, আমি বলে দিচ্ছি, টপিক ইন্ডেক্স করে রাখ কি কি পড়বি। হোয়াট ইজ সাইলেজ বা ডেফিনেশন অফ সাইলেজ, ডেফিনেশন, ঠিক আছে, ডেফিনেশন লিখে রাখ, ডেফিনেশন। খুব ভালো হয় যদি একটা বানিয়ে নিতে পারিস, ফ্লো চার্ট বা স্কিম্যাটিক ডায়াগ্রাম। ফ্লো চার্ট না, তার সঙ্গে একটু কথাই লিখে লিখে, ফ্লো চার্ট আর স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ প্রিপেয়ারিং অফ সাইলেজ, হ্যাঁ, বা সাইলেজ প্রিপারেশন। স্কিম্যাটিক ডায়াগ্রাম or flow chart of silage preparation. একটা কথা লিখে রাখ যে লিখে রাখ যে parameters or factors, like parameters or factors that we have to look after, during making of silage, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে আরেকটা কোশ্চেন লিখে রাখ, হাউ pH, লিখে রাখ, হাউ pH, টেম্পারেচার আর অক্সিজেন কনসেন্ট্রেশন, pH, টেম্পারেচার, অক্সিজেন কনসেন্ট্রেশন, এই গ্রাফটার কথা বলছি আমি, এই যে এই গ্রাফটার কথা দেখ, pH, টেম্পারেচার and inoculants, pH, temperature, inoculants affects the fermentation process of silage, ভালো করে পড়বি এটা, ঠিক আছে? গ্রাফটা দিয়ে ছোট করে যদি কোশ্চেনের অ্যান্সার বানিয়ে ফেলতে পারিস তাহলে ইজ ওয়েল এন্ড গুড। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাডভান্টেজেস অফ মেকিং সাইলেজ। আচ্ছা, কয়েকটা ডেফিনেশন বা টার্ম দেখে রাখবি, এই স্টেজটা পড়বি ভালো করে, ঠিক আছে? কয়েকটা ডেফিনেশন বা টার্ম। নাম্বার 1, সাইলো, ঠিক আছে? সাইলো, পাস্টিউর গ্রাস বা পাস্টিউর গ্রাস, হোয়াটএভার, সাইলো। হেলেজ, দেওয়া আছে এখানে, দিয়েছি হেলেজ। আর একটা হচ্ছে এনসিলিং, ঠিক আছে? হেলেজ, এনসিলিং, মনে থাকবে, এনসিলিং। যেখানে কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবি, প্লিজ এখানটা একটু দেখে নে, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই তোরা, দ্য অ্যাডভান্টেজেস অফ সাইলেজ অ্যাজ অ্যানিমাল ফিডস আর সেভারেবল। এতটা বড় বড় নয়, ট্রাই টু মেক ইট ইন সেন্টেন্স। হ্যাঁ, একটা সেন্টেন্স পড়ে নিয়ে নিজের মতো করে একটা সিঙ্গেল সেন্টেন্সে বানিয়ে দিবি। দ্য অ্যাডভান্টেজেস অফ মেকিং সাইলেজের অ্যাডভান্টেজ কি, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট অফ দ্য সাইলেজ। আর কোনো প্রশ্ন আছে সাইলেজ নিয়ে থাকলে জিজ্ঞেস করতে পারিস। তাহলে আমরা এবার চলে যাচ্ছি নেক্সট টপিকে। এখানে দেখতে পাচ্ছি বায়োটেক ফিড, ঠিক আছে? বায়োটেক ফিড বলতে আমরা কি বলছি? তাহলে হোয়াট ইজ বায়োটেকনোলজি ইন অ্যানিমাল ফিড অ্যান্ড ফিডিং। বায়োটেকনোলজি কাকে বলে আমরা জানি, যেখানে বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনিক্স, বায়োকেমিস্ট্রি, মলিকুলার সেল ভ্যালি, সব রকম ব্যাপার আমরা ইনভলভ করে থাকি এখানে।
অ্যাজ ইউ অল নো। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ইউজিং লিভিং অর্গানিজমস ফর ইটস প্রোডাক্টস। ওকে, ইউজিং লিভিং অর্গানিজমস, সরি, using living organisms or its products to manufacture industrial products, including antibiotics, insulin, and interferon, to improve the plants or animals. Right? অর্থাৎ আমরা অলরেডি এটা জানি বায়োটেক ফুড বলতে কি বোঝাচ্ছে। বায়োটেকনোলজিক্যালি যে জিনিসগুলো আমরা ফোর্থ সেমিস্টারে দেখেছি, আমরা তৈরি করেছি, সেগুলোকে আমরা অ্যানিমেলের ওপর ইম্প্রোভাইজ করছি, প্লান্ট বা অ্যানিমেলের ওপর, তার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তো সেটাই বলছে, লিভিং অর্গানিজম ইউজ করে বা তার প্রোডাক্টটাকে ব্যবহার করে আমরা ম্যানুফ্যাকচার করছি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, ইনক্লুডিং অ্যান্টিবায়োটিক্স, ইনসুলিন বা হরমোন, and as well as interferons to improve the plants and animals, to develop microorganisms, অথবা আমরা কোনো মাইক্রো অর্গানিজমকে ডেভেলপ করতে পারি যার কোনো স্পেসিফিক ইউজ থাকবে, অথবা to identify the targets for pharmaceutical development, to transform biological systems into useful processes and products, or to develop organisms for specific uses. The largest impact of biotechnology on livestock production is increasing the livestock feeds. Right? Livestock বাড়াতে চাইলে তাকে খাবার দিতে হবে যার থেকে আমি পাবো, through improving nutrient content as well as the digestibility of the low quality feeds through the use of efficient feed additives. মানে বেশ কিছু লো কোয়ালিটির ফিড, ওকে, লো কোয়ালিটির ফিডকে আমরা যদি কিছু ফিড অ্যাডিটিভস ইউজ করে, লো কোয়ালিটির ফিডকে অ্যাডিটিভ ইউজ করে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা কিছু স্পেসিফিক ইউজের জন্য আমরা ব্যবহার করতে পারি, ওকে, তাহলে এটাই হচ্ছে আরডিটির এখানে সিগনিফিকেন্স। নেক্সট কি বলছে, বায়োটেক অ্যান্ড অ্যানিমাল ফিডস, its attention in two areas, and the development of genetically modified feed ingredients in order to nutritionally enhance and improve the production capabilities. Number two, improve certain feed ingredients which have inherently low nutritional capabilities like high fiber, anti-nutritive factors, low protein content, deficiency of certain amino acids through the addition of feed additives. এগুলো দিয়ে আমি সেটাকে মানে কিছু উইকনেস থাকলে সেটাকে আমি ভরপাই করে দিচ্ছি। এর দরকারটা কি? Now some of the limitations which the nutritionist face during feed formulation are the anti-nutritive factors, থাকে না, like trypsin inhibitors, saponins, tannins, phytates, oxalates, high fiber, limitation of phosphorus content, etc. তো কি হয়, developing genetically modified feeds having improved nutritional values would solve these problems. হ্যাঁ, তাহলে বলতে পারি ভ্যালু অ্যাডেড ফিড স্টাফ, এক কথায় বলতে পারি আমরা। and this value added feed stuff বলতে পারি low phytate corn, high oil corn, low oligosaccharide soybeans with high lysine, GM crops with improved amino acid profiles, etc. And the low phytate corn, all plant feed ingredients contain natural phosphorus, which is only 30% available, and the rest 70% in the form of phytate phosphorus. কি বলছে, low phytate corn, খেয়াল কর, all plant feed ingredients contain natural phosphorus, প্রত্যেকের মধ্যেই থাকে, যার মধ্যে 30% অ্যাভেলেবল আর বাদ বাকি 70% থাকে হচ্ছে phytate phosphorus ফর্মে। The grains with low phytate phosphorus and highly available phosphorus were made high oil corn, and this variety contains 87% of the higher crude oil fat and 3.3% of higher crude protein compared to typical corn. So feeding studies with high oil corn on broilers show significant improvement in body weight and feed conversion, and less abdominal fat, better feed to egg ratio. Egg yolks contain increased levels of linoleic acid and oleic acid. Okay. বা এক্সাম্পল এখানে বলছে, বেশ কিছু বায়োটিক ফিডের এক্সাম্পল বলছে এখানে, যেমন আগে থেকে আমি বললাম লো ফাইটেড কর্ন, সেকেন্ড এক্সাম্পল বলছে লো অলিগোস্যাকারাইড সয়াবিন, লো অলিগোস্যাকারাইড সয়াবিন। আমরা জানি সয়াবিনের মধ্যে থাকে হচ্ছে রাফিনোস অ্যান্ড স্ট্যাকাইওস, হ্যাঁ, তার মধ্যে the oligosaccharides which act as anti-nutritive factors. তাহলে আমরা যদি জেনেটিক্যালি মডিফাইড সয়াবিনস বানাতে পারি with low oligosaccharides give an increased 3% in amino acids digestibility and 5% increased in dry matter digestibility. এগুলো নিজেকে পড়তে হবে আর কি, সময় কয়েকটা এক্সাম্পল দিতে চাই। তো ফিড অ্যাডিটিভস বলতে আমরা কি বুঝি, স্পেসিফিক নিউট্রিয়েন্ট লো কোয়ালিটি ফুডে অ্যাড করে তার ডাইজেস্টিবিলিটি বাড়িয়ে তোলা একটা অ্যানিমেলের রেসপেক্টে,
and thereby reduces the feed costs. দামটাও কমে গেল, অল্প সময় অনেকটা করতে পারলাম, প্রোডাকশন বাড়াতে পারলাম। A lot of feed additives are being currently used and new concepts are continuously developed. যেমন enzymes, probiotics, prebiotic, dietary amino acids, toxin binders, minerals and vitamin bypass proteins, metabolic modifiers, অনেক রকম ভাবে feed additives we can be able to add. Prebiotics, some of the prebiotics আমরা ইউজ করতে পারি। prebiotics গুলো তোরা জানিস, which are currently used in animal feed are যেমন ম্যাননান oligosaccharides, fructo oligosaccharides and mixed আমরা প্রোবায়োটিক পড়েছি। প্রিবায়োটিক মানে হচ্ছে আগের থেকে দিয়ে দেওয়া, তাকে বলছি প্রিবায়োটিক। আমি লিখিয়ে দেবো পরে, বোধহয় আগে কোথাও বোধহয় লিখিয়ে দিয়েছি কিনা, আই কান্ট রিমেম্বার প্রিবায়োটিকটা লিখিয়ে দিয়েছি কিনা। প্রি অ্যান্ড প্রো ডিফারেন্স আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, ম্যাননান oligosaccharides are mainly obtained from cell walls of yeasts. Other sources of mannan oligosaccharides are copra or palm kernel meal, etc. এই প্রিবায়োটিক ইউজ করার অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, that it can stand high palletizing temperatures in the feed and also have a long shelf life. That's most important. আবার ফুড অ্যাডিটিভ হিসেবে আমরা কিছু ডায়েটারি অ্যামাইনো অ্যাসিডস বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস অ্যাড করে থাকি সাপ্লিমেন্ট হিসেবে to the feed to get a balanced amino acid profile. The new trend is to formulate diets on digestible amino acid levels, thereby reducing the requirement of protein. যেমন লাইসিন মাইক্রোবিয়াল ফার্মেন্টেশনে তৈরি হয় along with the methionine is chemically synthesized to add as supplement. লাইসিন যেটা আমরা মাইক্রোবিয়াল ফার্মেন্টেশনে methionine সেখানে কেমিক্যালি এনহ্যান্সড মাইক্রোবিয়াল মিথিওনাইন, রাইট। এভাবে আমরা ইউজ করে আমরা লো ডায়েটারি ক্রুড প্রোটিনকে আমরা প্রোটিন লেভেল বাড়িয়ে তুলতে পারি এবং সেটা খাবার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং। আর একটা ফুড অ্যাডিটিভ টক্সিন বাইন্ডার্স। present day methods are generally use of organic acids and their salts like propionic acids or adsorbents like benzoates, zeolite, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া কিছু মিনারেলস বা ভিটামিনস নাম মনে রাখবি, এত ডিটেলস পড়ার দরকার নেই। মেটাবলিক মডিফায়ার্স কাদেরকে বলা হয়? মেটাবলিক মডিফায়ার্স আর গ্রুপ অফ কম্পাউন্ডস দ্যাট মডিফাই দ্য মেটাবলিজম, পাথওয়েটাকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, দে হ্যাভ দ্য ওভারঅল এফেক্ট অফ ইমপ্রুভিং প্রোডাক্টিভ এফিসিয়েন্সি, improving carcasses composition in growing animals, increasing milk yield, দুধের পরিমাণ মানে একটা গরুর থেকে দুধের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, decreasing animal waste per inoculation unit, etc. এইভাবেই আমরা কমার্শিয়ালি ভ্যালুয়েবল প্রোডাক্ট আরডিটির সাহায্যে আমরা ইউজ করছি, যার কিছু সিলেক্টিভ ইউজ রয়েছে, কিছু যাকে আমরা ইউজ করতে পারি। ওকে, এর কিছু মেরিট বা ডিমেরিট রয়েছে। মেরিট কি কি, অ্যাডভান্টেজ আসতে পারে, অ্যাডভান্টেজেস অফ বায়োটিক ফিড অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার ওয়ান, এগুলো পয়েন্ট করে নিবি। ইনক্রিজ দ্য ডাইজেস্টিবিলিটি অফ লো কোয়ালিটি ফিডস থ্রু দ্য ইউজ অফ এফিশিয়েন্ট ফিড অ্যাডিটিভস। নাম্বার ওয়ান, developing genetically modified grains with improved nutritional values, avoid limitations of anti-nutritive factors like trypsin inhibitors, saponins, tannins, phytates, etc. Number three, high fiber content and limitation of phosphorus content during feed formulation. Number four, less phosphorus would be thrown in the litter and manure, which would lead to the control of eutrophication. I think eutrophication তোরা জানিস কিন্তু। If phytate enzyme used in poultry, aquaculture integrated farmers are benefiting in controlling the algal bloom due to the reduction in groundwater phosphorus level. Also, it reduces the use of expensive supplement in organic phosphorus such as dicalcium phosphate. এভাবে আমরা কস্ট কমিয়ে দিতে পারি, আমরা মিল্ক প্রোডাকশন বাড়িয়ে দিতে পারি। কিছু কনস্ট্রেন্টসও রয়েছে। The inclusion of genetically modified feedstuffs in animal feed could also pose certain risks, যেমন GM plants are produced by transferring foreign genes of particular characteristics into feed grain crops, যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বা মার্কার জিন অনেক সময় মে রেন্ডার কমন ইনফেকশাস ডিজিজ আনট্রিটেবল, ঠিক আছে, হতে পারে সেটা আনট্রিটেবল হয়ে যায় এইভাবে যদি আমরা দিতে থাকি। And certain proteins may cause allergic reaction to animals and humans. Hence, proper lab field assessments, সবকিছু দেখে শুনে নিয়ে যে আমরা যেটা অ্যাডিটিভ ইউজ করছি সেটা যার উপর অ্যাড করবো তার উপর ঠিকঠাক কাজ করতে পারবে কি পারবে না,
হ্যাঁ, সেই প্লান্ট বা তার কাল্টিভেশনে যেন কোনো প্রভাব না ফেলে, এই সমস্ত দিক মাথায় রেখে তবেই আমরা ইউজ করব। যে এনজাইমগুলো ইউজ করি তারা অনেক সময় হাই কস্ট হয়। হ্যাঁ, ডিউ টু এনজাইমস অ্যাট্রাক্ট ইম্পোর্ট ডিউটি, মেকিং দ্যার ইউসেজ এক্সপেন্সিভ। মানে বুঝতেই পারছি আমরা। অ্যান্ড অ্যান্ড দেয়ার আর ভেরি ফিউ কোম্পানিজ প্রডিউসিং এনজাইমস ডিউ টু আ ল্যাক অফ টেকনোলজি। টেকনোলজি ছাড়া এনজাইম বানাবে এমন খুব কম কোম্পানি আছে। অ্যান্ড দ্যাটস অল। এই দিজ আর দ্য ডিমেরিটস অফ দ্য বায়োটিক ফিড। ওকে, এই হচ্ছে আমাদের টপিক, বায়োটিক ফিডস। আর এখানে কিছু গল্প লেখা রয়েছে, ছবি আছে আর কিছু না। হ্যাঁ, আমি জাস্ট ছবিগুলো তুলে দেখাচ্ছি। দেখ, বায়োটিক ফিড, ওই একই কথা, এখানে পয়েন্ট ওয়াইজ বলা রয়েছে। এখান থেকে দেখতে পারিস ইমপ্রুভ সার্টেন ফুড ইনগ্রেডিয়েন্টস কেন করি আমরা। একটু আগে দেখলাম ভ্যালু অ্যাডেড ফিড স্টাফ অ্যাড করো, ফুড অ্যাডিটিভস অ্যাড করো, অ্যান্ড সলিউশন সলিউশনস নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট করার জন্য। দেখতে পাচ্ছি আমরা এটা, আমরা বাজারে যেটা পাই নর্মাল কর্ন, আর এটা হচ্ছে বায়োটিক ফিড, কি লো ফাইটেড কর্ন। তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি আসতে পারে, কিন্তু নর্মাল একটা খাবারের সঙ্গে বায়োটিক ফিডের ডিফারেন্সটা কোথায়। ভ্যালু অ্যাডেড ফিড আমরা যেমন লো অলিগোস্যাকারাইড সয়াবিন উইথ হাই লাইসিন। ওকে, দেখতে পাচ্ছি আমরা এখানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উইথ ইমপ্রুভড অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল। টপ জেনেটিক্যালি মডিফাইড ফুডস কি কর্ন, সয়াবিন, cotton seed, papaya, rice, rapeseed, potatoes, tomatoes, dairy products and peas. কিছু এখানে গল্প বলা আছে, মানে গোল্ডেন রাইস। ঠিক আছে, ফিড অ্যাডিটিভ, ফিড অ্যাডিটিভ কাকে বলে ডেফিনেশন লেখা রয়েছে, একটু আগেও পড়েছি আমরা এখানে। কমনলি ইউজড ফিড অ্যাডিটিভস আর এনজাইমস, প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স। এটা একটু মনে রাখবি, এটা ডিফারেন্স করে রাখবি তো ব্যাপারটা, প্রিবায়োটিক্স অ্যান্ড প্রোবায়োটিক্স। ঠিক আছে, ডায়েটারি অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড মেটাবলিক মডিফায়ার্স। কি কি এনজাইম দিই আমরা, এনজাইম কেন দিই, কি কি এনজাইম দিই, মাইক্রোবিয়াল ফাইটেজ, যেটা কিনা ফাইটিক অ্যাসিডকে ব্রেক ডাউন করে দেয়। ঠিক আছে, একদম টু দ্য পয়েন্ট করা রয়েছে। প্রোবায়োটিক্স কাকে বলে, কি কি প্রোবায়োটিক্স আমরা ইউজ করি, প্রিবায়োটিক্স কাকে বলে। ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রিবায়োটিক্স কেন ইউজ করছি, মিনারেলস অ্যান্ড ভিটামিনস, ডায়েটারি অ্যামাইনো অ্যাসিডস, মেটাবলিক মডিফায়ার্স, মেরিটস, ডিমেরিটস। ঠিক আছে, এই হচ্ছে বায়োটিক ফিডস, একদম টু দ্য পয়েন্ট। যে কোনো যেটা ইচ্ছে করতে পারিস। এটা এটা অনেকটা একই রকম। আমার মনে হয় এই স্লাইডটা অনেক বেশি, ওটা পড়লে পড়তে পারিস, পয়েন্ট ওয়াইজ লিখে নিতে হবে খাতার মধ্যে, আর কিছু নেই। এই হচ্ছে গল্প অ্যাবাউট দ্য ফিডস, বায়োটিক ফিডস অ্যান্ড সাইলেজ। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কি জিজ্ঞেস করতে পারিস। এই অবধি থাক আজকে। আমরা তারপরে নেক্সট যেটা আছে বায়োগ্যাস, বায়োফুয়েল অ্যান্ড বায়োম্যানিওর, সেটা আমরা তারপর পরে করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে রেখে দিই, কেমন? বাই।